প্রিয় শিক্ষার্থী, বাংলা প্রথম পত্রের আরেকটি টেস্ট পেপার সলভ ক্লাসে তোমাদের স্বাগত। আমরা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি নির্ভর ক্লাস যেটাকে বলা যেতে পারে, অর্থাৎ বিভিন্ন প্রতিটি অধ্যায়ের যে বাছাই করা কিছু এমসিকিউ এমন ভাবে পড়ে দিচ্ছি যেটা চারটা উপকারের জন্য। প্রথম হচ্ছে বাছাই করার কারণে পুরো অধ্যায়ের যে একটা রিভিশন সেটা হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে এই বাছাইটা এমনভাবে করা হচ্ছে যা সর্বোচ্চ কমনের নিশ্চয়তা দিবে। তৃতীয় হচ্ছে প্রতিটা এমসিকিউর সাথে আমরা কিছু ব্যাখ্যা দিব, যার ফলে তোমার এই লাভ হবে যে তুমি নিজে খুব সহজে মনে রাখতে পারবে যে কোনটা আসলে উত্তরটা কেন, কি জন্য, কিভাবে হয়েছে। এইটা ছাড়াও অন্যান্য এমসিকিউ সলভের ক্ষেত্রে তোমার প্রভাব পড়বে। চতুর্থ, যে ব্যাখ্যাটা দিব এই ব্যাখ্যার ফলে তুমি সৃজনশীল লিখতে তোমার সহায়তা হবে। তো আমরা এইভাবে করে শুধু প্রতিটি অধ্যায় আলোচনা করেছি। আজকে আলোচনা করব লাল সালু। সুতরাং কেউ যদি আজকে প্রথম ক্লাস দেখে থাকো তাহলে বাকি ক্লাসগুলো তুমি খুঁজতে আমাদের ওয়েবসাইটে ইউটিউবে খুঁজলে পেয়ে যাবা। তাহলে আমি আলোচনা শুরু করছি। ফকির মুন্সির স্ত্রী মরিয়ম সহজ সরল মেয়ে। আচ্ছা, স্বামীর প্রতি তার অগাধ অটল বিশ্বাস। তার বিবেচনায় ফকির মুন্সি একজন কামেল ও পরেজগার লোক, অথচ গ্রামের অশিক্ষিত সহজ সরল মানুষের খোদা ভীতিকে কাজে লাগিয়ে ফকির মুন্সি নানা ফতোয়া জারি করে সাধারণ মানুষকে ঠকায়। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে লাল সালু উপন্যাস কোন চরিত্রের সঙ্গে উদ্দীপকের মরিয়মের, এই যে প্রশ্নটা হচ্ছে মরিয়ম, এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে বলছে মরিয়মের সাথে, উদ্দীপকের সাথে ফকির মুন্সির মেয়ে মরিয়ম সহজ সরল, তার মানে এবং তার স্বামী সে হচ্ছে প্রতারক। তাহলে লাল সালু উপন্যাসের কোন অংশটার সাথে এভাবে করে মিলেছে মনে আছে? এইটা মিলে যাচ্ছে হচ্ছে রহিমার সাথে। রহিমার স্বামী যে মজিদ সে একজন প্রতারক। আচ্ছা, সালাম দিয়েছো, নাম কি? সাইদুল হোসেন দীপ্র। হ্যাঁ আছি দীপ্র, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং আরো ভালো থাকবো। তোমরা 25 ব্যাচ রয়েছে, 26 ব্যাচ রয়েছ, তাদেরকে এখন আমি সরাসরি অনেক অনেক উপকার পৌঁছাতে পারবো তোমাদের জন্য। আমাদের যেমন ওয়েবসাইট চলে এসেছে, অ্যাপসও চলে এসেছে, এখন হাতের মুঠোয় তোমরা আমাকে পাবা। ক্লিক করলেই সব সমস্যার সমাধান তোমরা সেখানে পাবা। ঠিক আছে, বাংলাদেশ আইসিটি সহ মানবিকের যে কোনো সাবজেক্টে শুধু সাথে থাকো, করতে থাকো, দেখো উপকার হবেই। যেমন আজকের ক্লাসটা করলে তোমার লাল সালু নিয়ে এমসিকিউ অধ্যায়ের চ্যাপ্টারটা তোমার ক্লোজ হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলাম ফকির মুন্সির স্ত্রী মরিয়ম সহজ সরল মেয়ে, সুতরাং তার সাথে সম্পর্ক মানে এটা কোন দিকে মিল রয়েছে? উদ্দীপকের সাথে। মরিয়মের কার সাথে মিল রয়েছে? রহিমার চরিত্রের সাথে মিল রয়েছে। আরেকটা উদ্দীপক, সেই উদ্দীপকটি হলো ফকির মুখির মেয়ে, সেই উদ্দীপকই। এখন প্রশ্ন করেছে উদ্দীপকের ফকির ও লাল সালু উপন্যাসের মজিদ। লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের মধ্যে ব্যবসার উৎস হলো, উভয়েরই ব্যবসার উৎসটা কি? উভয়েরই ব্যবসার উৎসটা আসলে প্রতারণা। হ্যাঁ, আসলেই তাদের ব্যবসার মূল, মানুষের ব্যবসা করে ধান, চাল, পাট, এরকম নানা ভালো জিনিসের ব্যবসা করে। আর এদের ব্যবসা হচ্ছে প্রতারণা, মানুষের সরলতা, আর হচ্ছে ধর্মভীতি। তার নিচের কোনটা সঠিক? নিচের কোনটা সঠিক? এটার জন্য সঠিক হচ্ছে সবগুলোই। হ্যাঁ, সত্যি বলতে সত্যি আসলেই অনেক অনেক কষ্ট হচ্ছে। আমরা দিন রাত সবকিছু মিলে কাজ করতেছি, আর এই কাজটা আমাকে শুরু করতে হয়েছে এবং আমার সাথে আরো টিচাররা রয়েছে, তারা হয়তো এখন পর্যন্ত সেটা শুরু করছে না, তবে শীঘ্রই তারাও শুরু করে দিবে। হয়তো তারা একটা ফ্লো পাচ্ছিল না যে কিভাবে করে দিন রাত কাজ করে তোমাদেরকে উপকার পৌঁছানো যায়, তো একটা ফ্লো পাচ্ছিল না। এখন আমার মাধ্যমে হোক আর এই ব্যবস্থাপনার মাধ্যমে শীঘ্রই এটা হবে ইনশাল্লাহ। আমরা প্রস্তুত। যদি আরো তোমাদের সাড়া পেতাম, এটা খুব বেশি ভালো কাজ করতো যদি তোমাদের আরো সাড়া পেতাম। পাচ্ছি বোধ হয়। এখানে সুমাইয়া দিয়ে চলে আসছে, মাশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। তারপরে কে আছে? নূরজাহান। নূরজাহানকেও সালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নূরজাহান, আজকে একটা পরিণতির ক্লাস, সেটা আমি নিব, ঠিক আছে? পরিণতির ক্লাস আপনার স্যারের একটু অসুস্থ না, স্যারের মামা মারা গিয়েছে, মামা আর কি। তো সুতরাং স্যার সেখানে ব্যস্ত। আসলে এত কিছু না, প্রাকৃতিক বিষয়, একটা চিরন্তন সত্য বিষয়, এখানে করব। স্যার অনেকদিন পর আপনার ক্লাস করছি এন্ড এই পেজ থেকে ফার্স্ট ক্লাস করছি। ওকে, যাক সুমাইয়া, ফার্স্ট করতেছো, এই ফার্স্ট না, এটাই লাস্ট হোক, সরি লাস্ট না হোক, চলতে থাকুক, হবে। এই তো আমরা শুরু করলাম, প্রথমে একটু খোলা, একটু নাম দেওয়া, তারপরে ওয়েবসাইট। তোমাদের জন্য সুসংবাদ যে আমাদের অ্যাপসও চলে আসছে।
অ্যাপস এর মধ্যে মানে যদি দেখো এত কত সুন্দর কিছু আয়োজন। সাধারণত আরো অনেক বড় প্ল্যাটফর্মের আমাদের একটু দেরি হচ্ছিল, কারণ কি একটা বড় প্ল্যাটফর্ম অনেক বড় হওয়ার পরে তারা যে কার্যক্রমগুলো চালায় আমরা এখন থেকে সেই কার্যক্রমগুলো চালাচ্ছি। দেখো তোমাদের এই যে আমাদের ওয়েবসাইটে যাবা, এরকম করে সবকিছু পাবা, ঠিক আছে। এই যে এরকম করে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, প্রাইভেট, এই যে এরকম করে কোর্সের পর কোর্স যাবে, যেটা তোমার লাগবে সেটাতে ক্লিক করলে পরে এই যেরকম ইংলিশ, বাংলা, সমাজকর্ম, আইসিটি, ধরো বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে যাবা। বাংলা দ্বিতীয় পত্রের অনেকে না জানার কারণে, সেটা জানে না, আমার কাছে বললে আমি তাদের পিডিএফটা বিক্রি করতেছি এই যে 40 টাকা করে, অথচ এখানে কিন্তু এটা ফ্রি দেওয়াই আছে, চাইলে এমনি দেখে নিতে পারো। এই যে ক্লিক করবা, দেখবা তোমাদের এখানে যে দরকারি পিডিএফ, যেটা সরকারি পিডিএফ, এটাও নেটে আছে। এই যে দেখো সিলেবাস, বই, এই পিডিএফ গুলো সব এখানে পাবা, ঠিক আছে। বইয়ের পিডিএফ, ধরো যে বানান, বানান রিলেটেড তোমার সাজেশন বা নোট লাগবে, কিংবা হচ্ছে পিডিএফ লাগবে, এই যে বানানের যে পিডিএফটা আছে সেটাও দেখো এখানে এই যে আছে। পড়তে চাও, পড়লা, এখানে পড়তে পারবা। এমন কত সব দারুণ দারুণ একেবারে সুপার স্টার মার্কা কি আছে এরকম নোট, পিডিএফ। কিছু পিডিএফ আছে আমাদের সৃষ্ট, কিছু আছে নেটের অন্যান্য জায়গায় যেগুলো তোমাদের খুঁজতে হয়, সেগুলো কিন্তু এখানেই পাবা, ঠিক আছে। তো আছে অনেক আয়োজন তোমাদের সঙ্গে করতেছি, আমি আমার ফ্রেন্ডদের মাঝে মানবিজ্ঞানের জন্য শেয়ার করে দিব। ওকে ওকে দীপ্ত, অবশ্যই সেটা তো করবাই। জি স্যার, অনেক সুন্দর করে অ্যাপসটি সাজানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাপসও চলে আসছে, দেখছো এখানে যদি দেখি অ্যাপসও চলে আসছে। এই যে অ্যাপস, তোমাদের মোবাইলে কেউ যদি লিঙ্ক চাও দিয়ে দিব, না লিঙ্কটা দেখো, অ্যাপসটা ডাউনলোড করে নিবা। অ্যাপস, এখন একটা অ্যাপস আছে, তারপরে আর থেকেও ডেভেলপ অ্যাপস হবে। প্রতি সপ্তাহে আমরা নিয়মিত ডেভেলপ করছি। ওকে, আচ্ছা পড়ায় আসি। তুমি কি হল অফ করে বলতে পারবা, বলতে পারো তোমার দিলে ময়লা নাই? প্রশ্নটা হচ্ছে এই প্রশ্ন কে করেছে? আসলে এই প্রশ্নটি কিন্তু করেছিল মজিদ। মনে পড়ে? কেউ কি ধরতে পারতেছো এটা কোন? তোমরা উত্তর করো ভালো হবে, ঠিক আছে। এইটার উত্তর করো, অর্থাৎ যে প্রশ্ন উত্তর এ নাকি বি নাকি সি, 3 এরকম করে উত্তর করো। আর তোমাদের জন্য কিন্তু নিয়মিত ক্লাস হবে, মানে আছে না আজকে করে কালকে বন্ধ হয়ে গেল এমন না, নিয়মিত ক্লাস হবে। আমি আমার ডেডিকেশনটা এই 25 পর্যন্ত চালাবো। তারপরে যদি তোমাদের সারা শব্দ না পাই তাহলে হয়তো আস্তে করে বন্ধ করে দিব, বা বন্ধ হয়ে যেতে বাধ্য হবো, মানে বাধ্য হয়ে যাবে আর কি ওটা। কিন্তু ইনশাল্লাহ আমি 25 পর্যন্ত একেবারে প্রতিদিন যে রুটিন করেছি, শনিবার দিন, রবিবার, সোমবার, এরকম করে প্রতিদিন 3টা 3টা করে যে ক্লাস নেওয়ার কথা, এটা আমাদের হবেই, ঠিক আছে। টিচারদেরকে আমি সময় দিচ্ছি যে ইনশাল্লাহ এর মধ্যেই স্টুডেন্টরা চলে আসবে, ওরাও অভ্যস্ত হয়ে যাবে, ওরা তারপর নিয়মিত অন্য জায়গায় যে অনেক অনেক ক্লাস করতে পারে এখানেও করবে। তো আমি এরকম করে তোমরা আমাদের আমার যারা রয়েছে তারা ইনশাল্লাহ শীঘ্রই এখানে একসাথে যুক্ত হয়ে যাও। আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য নতুন কোর্স করে আসবে। আচ্ছা, এইচএসসি 26-এর আসলে টেকনিকের কথা আমি বলতে পারি না, মনে হয় আসলে আনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু আমি এখন সেখানে নেই। তারপর হচ্ছে আরো আরো কিছু স্যার তারাও নেই, সুতরাং তাদের জন্য এইচএসসির জন্য মানে কোর্স আনা তাদের জন্য একটু খুব কষ্ট হয়ে যাচ্ছে। যদি তারা আমাকে আবার বলে বা আমাদেরকে আবার ব্যবস্থা হয় তাহলে হয়তো আবার যে আবার কোর্স শুরু করব, কিন্তু আপাতত কথা হয়নি। কিন্তু এইচএসসি 26-দের জন্য আমরা কিন্তু এই সামনের মাস থেকে কোর্স আনবো। একটু বলি, এইচএসসি 26 যারা রয়েছে তারা এই যে তোমরা যারা দেখতেছো, তোমরা 1 মাস অগ্রিম ফ্রি ক্লাস করতে পারবা। অর্থাৎ আমরা যে কোর্স আনতেছি এটা কাউকে জানাবো না 26-দের, কারণ এটা আমরা জানাবো হচ্ছে কুরবানি ঈদের পরে। আপাতত তোমরা যারা জানো তারা হচ্ছে এমনি আমাদের কোর্সে ঢুকে ইনরোল হয়ে থাকবা, ক্লাস করতে থাকবা, ঠিক আছে। এবং শুরু এই সময়ের মধ্যে যারা যারা জানবে তারা ফ্রিতেই পুরো কোর্স শেষ পর্যন্ত করতে পারবে। হ্যাঁ, এবার বলি তোমাদের কোর্স কবে আসবে? ঈদের পরে, ঈদের আগে। মানে লেকচার তো 20টা লেকচার, প্রায় 5 মাসের প্ল্যান থাকবে, অর্থাৎ ক্লাস হবে 22টা। প্রতিটি অধ্যায়ের ক্লাস, মানে প্রতিটি সাবজেক্টের ক্লাস হবে মানে 22টা মডিউল, এবং ক্লাস হবে 3টা মডিউলে, অর্থাৎ একটা বেসিক হবে এবং হচ্ছে এরকম টেস্ট পেপার সলভ থাকবে, অর্থাৎ মানে বাছাইগত সিকিউ এমসিকিউ সলভ থাকবে। এই দুইটা তুমি অটোমেটিক রেকর্ডেড পেয়ে যাবা, কোর্সের মধ্যে ঢুকলে যখন মজা তখন রেকর্ডেড পেয়ে যাবা। আর একটা করে ফ্রি লাইভ হবে প্রতি সপ্তাহে। এটা তুমি কোর্সে ভর্তি হও বা না হও, এটা ওপেনলি ফ্রি লাইভ পাবাই, ঠিক আছে। এটা আমাদের এই পেজ থেকে প্রতিনিয়ত ফেজ হবে, অর্থাৎ আমাদের কোনো প্রাইভেট কোনো গ্রুপ নেই, বা প্রাইভেট গ্রুপ আমরা কখনো খুলবও না যে প্রাইভেট ফেসবুক গ্রুপের মধ্যে তোমাদের ক্লাস হবে, এরকম না। আমাদের তো ওয়েবসাইট আছে, সেখানে সবকিছু সাজানো থাকবে। তাহলে 25-26-দের সম্পর্কে জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? তোমাদের কোর্স কবে আসতেছে, কিভাবে আসতেছে, অর্থাৎ সামনের সপ্তাহ থেকে তোমাদের কোর্স শুরু হয়ে যাবে। সামনের সপ্তাহ হবে হচ্ছে লেকচার 00। লেকচার 00 কথাটার মানে কি? লেকচার 00 কথাটার মানে হচ্ছে, অর্থাৎ তোমাদের সিলেবাস কি, ধরো একটা কথা, একটা টপিক বাংলায়,
বাংলায় কিভাবে প্রশ্ন আসে, মান বন্টন কি, বাংলা ভালো করার জন্য উপায়টা কি, সৃজনশীল কিভাবে লিখতে হয়, বাংলাটার আসলে কলা কৌশলগুলো কি, বা বাংলাটা আমাদের কেনই বা পড়তে বলে, এর মূল কোন টেকনিক গুলো আছে যেগুলো জানলে পরে বাংলায় মানে অন্তত ভাবে খুব প্রাকৃতিক ভাবে আমি ভালো রেজাল্ট করার জন্য সম্ভব হবে, এরকম কিছু থাকবে লেকচার 0-তে। এরপরের সাথে থেকে লেকচার 1-2 করে করে আলোচনা শুরু হয়ে যাবে, তোমাদের লেকচারগুলো আমরা দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ, মানবিজ্ঞানের কোর্স থেকেই তো বলতেছি, মানবিজ্ঞান থেকে কোর্স ইতিমধ্যে কার্যক্রম হয়ে যাচ্ছে। আমাদের প্ল্যানটা একটু কিন্তু ভিন্ন। সাধারণত কোনো প্ল্যাটফর্মে তোমরা যেটা দেখো যে শুরু হয় একজনের শিক্ষকের মাধ্যমে, তারপরে হচ্ছে সেই শিক্ষক উধাও হয়ে যায়, আবার একটা শিক্ষক দিয়ে দেয়, অর্থাৎ এক শিক্ষক দিয়ে তোমাকে ভর্তি করানোর পরে শিক্ষক দিয়ে দেয় আরেকটা। কিন্তু আমাদের এখানে হবে না, এই জন্য একটু সময় জন্যই লাগতেছে। আমি প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু একেবারে সেই সাবজেক্টের সেরা শিক্ষককে বের করে তার সাথে একেবারে কন্ট্যাক্টেড করে ফেলতেছি, যাতে কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে তোমাদের এরকম কোনো ভয় ভীতি বা হ্যাসেল না হয়। ঠিক আছে সাদিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, তোমার বইটা প্যাকেট করা হয়েছে, ঠিকানা ঠিকানা সবই ঠিক মতো দিয়েছি, কিন্তু আসলে পাঠানো হয়নি। আমরা ওই যে শনি আর রবিবার আমাদের ব্যস্ততা বেশি থাকে, আমি তোমাদের কালকের মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দিব, মানে কালকে না হলে পরশুদিন শিওর পাঠিয়ে দিব, এই কথাটা আমি দিচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে প্রশ্ন উত্তর দাও। তোমরা প্রশ্ন উত্তর দিলে ভালো হবে। তুমি কি হলফ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই? হ্যাঁ, এটা কে বলেছিল? এটা মজিদ বলেছিল। কাকে বলছিল মনে আছে? মজিদ এই কথাটা বলেছিল এই তাহের কাদেরের বাপকে, ওই যে বুড়ো লোককে, তাহের কাদেরের বাপকে সবার সামনে একটা বেজ্জতি করে, কি মিয়া তোমার বউ কি কয় যে এই পোলাপাইন গুলো নাকি তোমার না, কি মিয়া তুমি চুপ কেন, তোমার দিলে কি কোনো ময়লা আছে? মানে একটা জনসম্মুখে একটা মানুষকে যখন এরকম হেনস্থ করা হয়, যে একটা লোকের এত বয়স হয়ে গেছে, 4টা সন্তান আছে, সেই সন্তানদের ব্যাপারে যখন এরকম করে প্রশ্ন আপত্তি তোলা হয় যে এই সন্তানগুলো তোমার নাকি, তোমার দিলে কি ময়লা আছে, তাহলে যে মজিদ কত বড় খাচ্চর ছিল। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? মজিদ। তোর উত্তর করো, উত্তর করলে ভালো হবে। মজিদ জমিলার মধ্যে ক্ষুধা ভীতি জাগাতে চায় যে কারণে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, যে জমিলা জমিলা মনে করো যে যার যার ধর্ম সে পালন করবে, জমিলার মধ্যে ক্ষুধাবৃত্তি থাকবে কিংবা থাকবে না, এটা তো জমিলার বিষয়। কিন্তু মজিদ কেন জোর করে জমিলার মধ্যে ক্ষুধাবৃত্তি জাগ্রত করতে চায়? এর কারণটা আসলে কি? এর কারণ হচ্ছে জমিলাকে বশ করতে চায়। কারণ সে দেখে যে তাকে এলাকার সবাই ভয় পায়, রহিমা যে তাকে সেও ভয় পায়, শুধু জমিলা ভয় পাচ্ছে না। সুতরাং জমিলার মধ্যে যদি এক্সট্রা যে ভীতিটা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে জমিলাও বশ হবে। এই জন্য সে চায় জমিলার মধ্যে খোদা ভীতিটা ঢুকিয়ে দিতে। দ্বিতীয়, সেও আধিপত্য বিস্তার করতে, তার যে একটা ওই যে মিথ্যা বা ভ্রান্ত একটি ভীতি, বা সেই যে কি বলে এটাকে, ওই যে খোদা থেকে বহিপ্রাপ্ত মাজারের খাদেম, এরকম যে সে বুঝাতে চায়, সে আধিপত্যটা সে তার মধ্যে বিস্তার করতে চায়। একটা হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি না, এটা না, মজিদ তো এত ভালো ছিল যে স্রষ্টার সন্তুষ্টি সে চায়। তার মধ্যে মূলত ভণ্ডামি। 1 এবং 2, উত্তর হচ্ছে 1 এবং 2 চোখ করেছো? আচ্ছা, উত্তর কে করেছে? মোহাম্মদ রাজিন 4-এর এ করেছো, উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, এরকম করে তোমরা উত্তর করতে থাকো। তোমাদের কথা দিচ্ছি, একেবারে ফুল কথা দিতেছি যে এই প্রোগ্রাম বন্ধ হবে না। 25 বলো 26 বলো, আমরা কিন্তু প্রতি যে আমাদের কভার ফটোতে যে রুটিনটা আছে, এই রুটিনটা যদি তোমরা তোমাদের কভার ফটোতে দিয়ে রাখো, খুব খুশি হব। আর এই কভার ফটো কিন্তু কোনো পরিবর্তন হবে না, তুমি তোমার দেয়ালে যেটা আছে সেটাতে টাঙিয়ে রাখতে পারো। এইটাও তো নিশ্চয়ই এই কথাটা মানবা যে এমন কোন প্ল্যাটফর্ম দেখেছো যে তাদের রুটিনটা ফিক্সড থাকা সম্ভব হয়েছে? আমাদেরটা সম্ভব হয়েছে। এই কারণটা কি? এই কারণটা হতেছে আমরা প্রতিটা টিচার সাথে মানে একেবারে কমিটেড ভাবে আমরা ঐক্যবদ্ধ যে তোমাদেরকে ভালো কিছু দিবই। এই জন্য কাজ করে বুঝতাম না, এখন বুঝি। স্যার আপনার আগে সমাস ক্লাস করে বুঝতাম না, এখন বুঝি। আচ্ছা, এটা এটা আসলে যে আমার ক্লাসের বোঝানোর যোগ্যতা অনেক ভালো হয়েছে এরকম না, অর্থাৎ তুমি সমাজ সম্পর্কে তোমার কিছু বেসিক যুক্ত হয়েছে, যার ফলে এখন যখন দেখতেছো এখন তুমি বুঝতে সহজে পারতেছো। এখানে রাজিনা একটা বলেছো 5-এর ডি। হ্যাঁ, সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? এই যে জমিলা। জমিলাটা একটা বাচ্চা মেয়ে, 16 বছর বয়স। এখন এই মেয়েটা উড়বে, দৌড়াদৌড়ি করবে, সরি 13 বছর। মেয়েটা উড়বে, দৌড়াদৌড়ি করে ঘুরবে, আচার খাবে, চাটনি খাবে, আম খাইতে খাইতে কি হবে, একদম কোনায় পন্থা এসে পড়বে। এরপর চাটাতে সে আম খাবে। এরকম একটা মেয়েকে যখন মসজিদ উঠায় নিয়ে এসে পড়ে, অর্থাৎ খাঁচার পাখিটাকে আহ
প্রশ্ন করেছো যে স্যার এক্সামে বাংলা সিলেবাসে প্রবন্ধ আছে। বন্ধু, প্রশ্নটা বুঝলাম না। বাংলা প্রবন্ধ ভালো করে এবং কম সময়ে কিভাবে লেখা যায়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করেছো, এটা আমি তোমাকে সিলেবাস দিব, সেইখানে আলোচনা করো। আজকে তো এই বিষয়ে আলোচনা হইতেছে না। প্রবন্ধ কিভাবে ভালো করে লেখা যায় এটার পিডিএফটা তুমি এই যে আমার যে ওয়েবসাইট দেখাইলাম সেখানে যাও, সেখানে দেখো পিডিএফ দেওয়া আছে। অর্থাৎ এইখানে প্রবন্ধ আগে বলা হইতেছে প্রবন্ধ জিনিসটা কি, এই প্রবন্ধ আসলে কোত্থেকে, প্রবন্ধ লেখার প্রয়োজনটা কি, তারপর প্রবন্ধ কয়টা কাঠামো, প্রবন্ধ অক্ষর অর্জনের উপায়, দ্বিতীয় হচ্ছে প্রবন্ধ লেখার যে নিয়ম। এখন হইতেছে তুমি শুধু প্রশ্ন করছো প্রবন্ধ কি ভালো করা যায়, কিন্তু আমাদের বইয়ের মধ্যে এটাও বলা হয়েছে, এখানে 6টা টেক্সট দেওয়া হয়েছে, যে 6টা টেক্সট দিলে বুঝতে পারবা প্রবন্ধ ফুল নাম্বার পাওয়ার জন্য 20-এর মধ্যে অন্তত 16 থেকে 17 পাওয়ার জন্য কি করতে হবে। শুধু কি করতে হবে তাই না, এখানে এটাও আছে কি কি করার কারণে আসলে নাম্বারটা কমে যায়। তা আমাকে দুইটা জানতে হবে, কি করলে ভালো হবে এবং কি করলে নাম্বার কমে যায়, দুইটা দিয়ে নাম্বার উঠাতে হবে। এবং সবার থেকে এক্সট্রা অর্ডিনারি একটু বেশি নাম্বার পাওয়ার জন্য কয়েকটা 9টার মতন টিপস দেওয়া আছে, এটা একটু ফলো করো। ওকে, আচ্ছা এবার তাহলে বলতেছি, এইবার পাথর হঠাৎ এবার নড়ে, এখানে পাথর কে, পাথর কে, উত্তর কে দিয়েছো, 6-এর দিয়েছো মাইশা, 6-এর দিয়েছো ডি, 6-এর হচ্ছে রহিমা না, এটা উত্তর হবে সি। মজিদকে পাথর বলা হয়েছে, ঠিক আছে, ও বদমাস, ও ওর কথায় অনর, ওর চিন্তা ভাবনা অনর, ও নড়তে চায় না। কিন্তু যখন দেখে জমিলা কাছে ও আর পারতেছে না, এমন শক্ত সমর্থ মানুষটা এই বাচ্চা মেয়েটার কাছেই হার মেনে যায়, কেমন জানি মনে হয় পাথর এবার একটু নড়ে উঠে। এবার ওই বুঝতে পেরেছে যে ওর এই দাপট, ওর এই মিথ্যা, এই ভ্রান্তির যে সাম্রাজ্য, এইটা ধস ফালানোর জন্য একটা মেয়ে চলে আসছে, এই মেয়েটা তো আখের বশ করা যাচ্ছে না, এই মেয়েটাকে তার ভুল বুঝানো যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এইটা ওটার একটা ক্লাস দিব। আসলে তার মানে বই পড়লে মোটামুটি হয়ে যাবে। এখন তোমার ইমপ্রুভ করার জন্য আরেকটা ক্লাস দিব, সেটা হচ্ছে আমার কিছু স্টুডেন্ট প্রবন্ধ লিখেছে, তোমাদের দেখবা আমাদের ইউটিউবে পাবা, দিনলিপি কিভাবে লিখতে হয়, এটা তো বইয়ের মধ্যে আছে, আমিও মুখে বলেছি। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কিছু খাতা কেটে কেটে দেখাইছি, যে কি নাম্বার পেয়েছে, কেন পেয়েছে, কি করতে হবে কি করতে হবে, এগুলোটা ভিডিও কিন্তু দিয়েছি। এটা কালকে দরকার আবার দিব নে, দেখো এরকম কিছু ভিডিও দেখে নিবা। এরকম প্রবন্ধ স্টুডেন্ট লিখেছে, সেই প্রবন্ধের খাতা কাটার ভিডিও আমি দেখাবো, যে কেন নাম্বার পাচ্ছে, কোন কোন জায়গার জন্য নাম্বার পাচ্ছে না, এটুক দেখায় শুধু বাকি আছে। এছাড়া বাকি সবকিছু ইতিমধ্যে করা হয়ে গিয়েছে, তুমি জাস্ট সেটা দেখে নিবা। পাথর এবার হঠাৎ নয়, এখানে পাথর কে, পাথর হচ্ছে মজিদ, উত্তর দিয়েছো তাই তো, ঠিক আছে, পরের উত্তরে চলে যাও। তাহেরার বিয়ে হলো তার চেয়ে কয়েক গুণ বেশি বয়সী হামিদ আলীর সাথে, বিয়ের আগে পাত্রী দেখতে এলে হামিদ আলীকে তাহেরা ভেবেছিল সে তার হবু শ্বশুর। বুঝতেই পারছো ঘটনাটা কোন দিকে। উদ্দীপকে তাহেরা লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে তুলনীয়, কোন চরিত্রের সাথে, এটা উত্তর কে দিবা। কে দিত, উত্তর দাও তোমাদের মধ্যে থেকে কেউ, একটু উঠিয়ে দিই। হ্যাঁ, তাহলে উদ্দীপকে তাহেরা হচ্ছে লাল সালু উপন্যাসের কে দিয়েছো। আচ্ছা, এইটা হবে জমিলা। কারণ মনে পড়ে কিনা, জমিলা যখন মজিদকে দেখেছিল সে মনে করছে এটা হচ্ছে দুলার বাপ, দুলা মানে স্বামী বা জামাই, জামাইয়ের বাপ মনে হয়, কিন্তু পরে দেখলো না তার সাথেই ওর বিয়ে হয়েছে। তো সেই কথাটা তাহেরার সাথে তাহলে জমিলার মিল রয়েছে। উত্তর দিয়েছো সাথে এক, এক না তো, এক না মাইশা, উত্তর ভুল হয়েছে। এটাকে রাজির, হ্যাঁ উত্তর হবে 7-এর 2 জমিলা। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে, এখানে খেলোয়াড় কে, খেলোয়াড়, এখানে খেলোয়াড় হচ্ছে তাহের, এটা উত্তর দাও, এটা 7-এর উত্তর, 7-এর উত্তর। আচ্ছা শুধু কেউ দিতেছো, শুধু বি দিচ্ছ, সাদিয়াও দিচ্ছে শুধু বি, শুধু বি দিতে কিচ্ছু বোঝা যাবে না, এটার সাথে এই 7-এর বি, 8-এর বি এরকম করে দিতে হবে, না তো কি বুঝবো তুমি কোনটা বি বলতেছো। আচ্ছা এটা হচ্ছে খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে, এখানে খেলোয়াড় বলতে বোঝানো হয়েছে তাহের কাদেরের বাপ, অর্থাৎ তাহের কাদেরের যে মা আছে বুড়ি, সেই সারাদিন এই তাহের কাদেরের বাপের সাথে গালাগালি, কুচ্ছা কথা বলা, হাবিজের কথাবার্তা, এই বয়স হয়েছে দুজনই তো মুরব্বী, এই হাবিজাবি কথাবার্তা তারা বলতো। তো একদিন তাহেরের মজিদের অপমানে তাহের কাদের বাপ গ্রাম ছাড়া, গ্রাম থেকে চলে যায়। সেই প্রেক্ষাপটে এই কথা বলা যায়, এই চলে যাওয়ার পরে যে তাহের কাদেরের মা আছে সে একেবারে চুপচাপ নীরব হয়ে যায়। কারণ অর্থাৎ যে খেলোয়াড়, সেই খেলোয়াড়, এখানে খেলোয়াড় খেলা বলতে বোঝানো হয়েছে ঝগড়াঝাটি, ঠিক আছে।
তারপর আসো লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা মরার দেশ বাক্যটিতে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা বলো, বাক্যটিতে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা মরার দেশ, মক্কার দেশ বলতে বোঝানো হয়েছে শস্য শূন্যতা, হৃদয়হীনতা, শিক্ষাহীনতা, লোক শূন্যতা। লাল সালু উপন্যাস বর্ণিত কিন্তু দেশটা মরার দেশ। আচ্ছা এটা হচ্ছে, এটা উত্তর দিয়েছ 8-এর বি, 3-এর বি। এখানে 8-এর 9-এর উত্তরটা কেউ এখনো দাওনি। এখানে যে আচ্ছা তানভীর চলে আসছে না, মাশাআল্লাহ, নতুন একজন আসছে তানভীর। এটা হচ্ছে শস্য শূন্যতা। তা লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা মরার দেশ, এই মরার দেশ এটা কি? এটা হচ্ছে শস্য শূন্যতা। বর্ণিত দেশটা মরার দেশ বলতে বোঝানো হয়েছে শস্য শূন্যতা। লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছায়? লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছায়? কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছায়? কোন সময়? এই সূর্য হেলে পড়লে, দুপুরের পূর্বে, সূর্যোদয়ের সাথে সাথে, সূর্য ডুবে গেলে না, সূর্য ডুবে গেলে তো সন্ধ্যা হয়ে গেল, সেই সময় নো। দুপুরের পূর্বে এটা হতে পারে, সূর্যোদয়ের সাথে সাথে এটাও হতে পারে। তাহলে একটু কনফিউশন, দেখি কি উত্তরটা পারে। 9-এর 10-এর উত্তরটা কেউ এখন দেখনি, দাওনি। 10-এর সবার আগে দিয়েছে হচ্ছে রাজিন। রাজিনের উত্তর কি সঠিক? রাজিনের উত্তর সঠিক কিনা একটু দেখি। এ দিয়েছে সূর্য হেলে পড়লে, হ্যাঁ রাজিনের উত্তরই সঠিক। উত্তর হচ্ছে সূর্য হেলে পড়লে। তার মানে এইটা হচ্ছে দুপুরের কিছু পরে, সূর্য অর্থাৎ দুপুর ঠিক 12টা একটু পরে যখন সূর্য হেলে পড়ে, তারপরে সেই সময় সে একেবারে গ্রামে গিয়ে নাটক শুরু করে। এই মিয়া ইয়ার মুদাসসির পীরের কবর আপনারা কি দেখেন না, আপনারা কি বুঝেন না, এই কথা। এবং আমাকে স্বপ্নে সে বুঝাইছে। মজিদ কার ভয়ে শঙ্কিত হয়? মজিদ তো ভয় পেয়েছে দুইজনকেই, জমিলা আরেকটা কে। মজিদ কার ভয়ে শঙ্কিত হয়? তোমরা উত্তর করো। এই এই প্রোগ্রামটা আসলে খুব ইন্টারেস্টিং ও মজাদার একটা প্রোগ্রাম, অর্থাৎ টেস্ট পেপার সলভ প্রোগ্রাম। এটা আমরা ফ্রি চালাবো। হ্যাঁ, তো এই টেস্ট পেপার প্রোগ্রামটাতে কি হবে, তোমার বাছাই করা কিছু এমসিকিউ থাকবে, যেটা করলে পরে তোমার মূলত 4 ধরনের উপকার হবে। প্রথম উপকার হচ্ছে এই জায়গাটাতে যে তোমার বাছাই করার কারণে পুরো অধ্যায়টা রিভিশন হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে এমন করে বাছাই করেছি এখান থেকে কমন পড়ার হার সর্বোচ্চ থাকবে, ওটা গ্যারান্টি দিতে পারি। তৃতীয় লাভ হচ্ছে যে ব্যাখ্যা করব, সেই ব্যাখ্যার কারণে তোমার উত্তরগুলো মনে থাকবে এবং এর পাশাপাশি রিলেটেবল আর যত প্রশ্ন আছে সেগুলো তুমি পারবে। 4 নম্বর উত্তরটা হচ্ছে পরীক্ষায় তুমি সৃজনশীল লেখার ক্ষেত্রে ব্যাখ্যা কাজে দেবে। মজিদ কার ভয়ে শঙ্কিত? আচ্ছা লামিয়া তাসনিম মানে চলে আসছো, লামিকে ধন্যবাদ। 11-এর এ দিয়েছো, আক্কাসের ভয়ে নয়। রাজিয়া মাইশা 11-এর বি দিয়েছো, এই তো মাশাআল্লাহ, রাজিয়া মাইশার উত্তর সঠিক হয়েছে। আওয়ালপুরের পীরের ভয়ে সে শঙ্কিত, যদি তার ভণ্ডামি বের হয়ে যায় কিংবা তার ব্যবসাটা যদি পাশের গ্রামে সেই আওয়ালপুরে পীরের কাছে চলে যায়, এই জন্য সে শঙ্কিত। তাহলে 11-এর উত্তর হবে বি। লাল সালু উপন্যাসে ঝড় এলে হই হই করা কার অভ্যাস কার? এটা দেখো তো কেউ বলতে পারো কিনা। লাল সালু উপন্যাসে হই হই করার অভ্যাস কার? হাসুনির মার, জমিলার, রহিমার, মজিদের। তোমরা সবার আগে উত্তর করবা, কার আগে কে উত্তর করতে পারে সেটাই দেখবো। সাদিয়া 11-এর এ দিয়েছিলা, ভুল হয়েছে। রাজিয়া মাইশার উত্তর সঠিক হয়েছে, 11 হবে বি। পরের প্রশ্ন, তোমাদের উত্তর নিয়ে নিয়ে আগাতে চাচ্ছি। 11-এরও বি উপন্যাসে কে কে না, 11-এরও বি না। ইয়ার লাল সালু উপন্যাসে ঝড় এলে হই হই করার অভ্যাস হচ্ছে হাসুনির মা। মা মোরগটা গেল কই, এরকম চিৎকার কে করে? রহিম, জমিলা। আরেকটা তোমাদের একটা সুন্দর সুসংবাদ দেখাই, এই যে আমাদের ইউটিউব রয়েছে, ইউটিউবে কিন্তু আমরা দারুণ একটা ভিডিও দিচ্ছি। আমাদের ইউটিউবে কিন্তু সব বেসিক ক্লাসের ভিডিওগুলো এখানে আছে, বেসিক ক্লাসের সবগুলো ভিডিও। তো একটা ভিডিও তোমাদের দেখাই, এই যে এরকম ভিডিওর মধ্যে একটা সিরিজ আছে। কোথায় লাল সালু উপন্যাসের ভিডিওটা কোথায় গেল? এই যে দেখছো, এই যে মসজিদের পূর্ব অবস্থা, এরকম করে পুরো মুভিটাকে তোমার ইউটিউবে বা বিভিন্ন জায়গায় মুভি তো দেখবা, কিন্তু মুভিটা তৈরি করা হয়েছে মানুষের, জনগণের উদ্দেশ্যে।
তোমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে আসলে করা হয়নি। তোমাদের স্টুডেন্টদের জন্য উপকারের জন্য আমি পুরো মুভিটাকে এরকম 3 মিনিট 5 মিনিট 10 মিনিট করে বিভিন্ন ক্লিপে ক্লিপে ভাগ করেছি। কারণ তোমাদের এখানে সৃজনশীল আসে 8টা পদ্ধতিতে, 8টা সৃজনশীল আসে, 8টা ক্যারেক্টার। তো 8 ক্যারেক্টারের জন্য 8টা, পুরো মুভির 8টা অংশ করে করে ভাগ করেছি, যার কারণে তুমি যতটুকু ক্লিপ দেখতে পারবা ততটুকু ভালো হবে। তো যাক, এটা আমাদের ইউটিউব আছে। আসলে দেখছো অনেকে 2.5K এটা দেখেছে। তো এটা একটা তোমাদের জানিয়ে রাখলাম, যারা দেখোনি তারা দেখবা। আর বাকি ক্লিপগুলো আমরা এখানে দিয়ে দিব। এরপর দেখো, তাহলে এটা উত্তরটা কার? উত্তর হবে হ্যাঁ 12A, হাসুনির মার। হাসুনির মা চিৎকার ঝরালে বলে যে মা লাল মরুদটা গেল কই। দেখছো, একটা একেবারে এমনি কথাটা বলে। আমি যেখানে উত্তরটা বলছি একের হাসুনির মা এমনি করি, মানে মুভিটা আমি দেখতে দেখতে এমন আবার মুখস্থ হয়ে গেছে যে কে কোন স্বরে কথা বলে। জালালের 2 বউয়ের মধ্যে মিমি ছোট। আচ্ছা ঠিক আছে, মিমি হলো ছোট। বয়স অল্প হওয়ার কারণে সংসার সম্পর্কে তার কোনো ধারণা নেই। হেসে খেলে দিন কাটে তার, সুযোগ পেলেই সমবয়সী মেয়েদের সাথে গল্প গুজবে মেতে ওঠে সে। তাহলে এই অংশটা কে হতে পারে? এই অংশটা হবে অবশ্যই জমিলা, তাই না? জমিলা সে 2 বউ বলতে, যখন 2 বউ কথা বলতেছে সেই ক্ষেত্রে কিন্তু তখন এটা এই তানবিও চলে আসতে পারে, কারণ তানবিও তো সেকেন্ড বউ। আমরা দেখেছিলাম এই উপন্যাসের মধ্যে এরকম ডাবল বউ হচ্ছে 2 জনেরই, একটা হইতেছে খালেক ব্যাপারীর আর একটা হচ্ছে মজিদের। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমাদের একটু কনফিউশন কিন্তু হবেই। 13-র উত্তর কেউ দেওনি, প্রশ্ন করেছো রাজিন। 12-র গ প্রশ্নবোধক চিহ্ন, রাজিন মনে আমার ক্লাস আগে করেছো, এই জন্য এরকম ধরনের প্রশ্ন করতে পারতেছো। 12-র প্রশ্ন করেছো, 12-র গ কেন হবে না? প্রশ্ন হইতেছে লাল সালু উপন্যাসে ঝড় এলে হই হই করার অভ্যাস কার? না, রহিমার হই হই করার অভ্যাস না। তোমরা যদি মুভিটা দেখে থাকো বা ওই ক্লিপ গুলো যে কেটে রেখেছি সেটা দেখে বুঝবা রহিমা হই হই করে না। আমি তো একেবারে পুরো ফুল বাক্যটাই বলে দিলাম। উপন্যাসের মধ্যে এই হই হই করার একটা বাক্যর আমরা স্পষ্ট শুনি হাসুনি মার মুখ থেকে। সে এরকম করে চিৎকার করে বলে মা লাল মোরগটা গেল কই। ঠিক আছে, অর্থাৎ আমাদের লাল মোরগটা কে নিয়েছে। তার মানে রহিমা চিৎকার চেঁচামেচি করে না, সে হয়তো মুজিদের সাথে কিছু কথাবার্তা বলে ঠিকই, কিন্তু চিৎকার চেঁচামেচি সে করে না। হাসুনির মা এরকম করে এরা ডাক দেয়, তারা ডাক দেয়, বাছুরটা ডাক দেয়, তাহলে হই হই করার অভ্যাস হচ্ছে হাসুনির মার। তাহলে রাজিন কি উত্তরটা পেয়েছো? তো রাজিনের এই বিষয়টা ভালো লাগলো। আমি মূলত এটাই চাই যে যেটা বুঝবো না সেখানে একটা প্রশ্ন চিহ্ন দিয়ে আমাকে ইঙ্গিত দেওয়া যে স্যার এটাকে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। আর এই বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত আমরা আসলে এই প্রোগ্রাম চালু করে এবং এখানে আসা। মোহাম্মদনগর আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল? এটা 14-র উত্তর। 14-র উত্তর কেউ করতে পেরেছো? মোহাম্মদনগরের আগে কিন্তু মজিদ একটা জায়গা থাকতো। আরো যদি সহজ করে বলি, একটা পাহাড়। এই দেখো, যখন পাহাড় কথা বলা হয়েছে মোটামুটি তুমি উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছো। তাহলে এটা কোথায় হবে? গারো পাহাড়। আমরা কি দরকার হলে তোমাকে সে ভিডিওটাই দেখা দিব, মসজিদের কাছে কোথায় থাকতো সেই গারো পাহাড়। ঠিক মতো ধরবি, ঠিক মতো ধরবি মজিদ। হ্যাঁ মজিদ, কেলাপ তো ধরা মুখস্থ করবি। এই মজিদ, কেলাপ তো এই দেখছো, এই যে মজিদ সাম্মা ঘুরে এলাম। এই যে এই যে মসজিদটা দেখা যায়। ঠিক আছে, তাহলে একটু দেখলা, আমরা আলোচনায় আসি। অর্থাৎ এই যে গারো পাহাড়, এটা কোথায় লেখা আছে? এই যে ভিডিওটা দেখলাম, এখানে কোথাও কি গারো পাহাড় লেখা আছে? বইয়ের মধ্যে তো গারো পাহাড় লেখা আছে, ভিডিওর মধ্যে আছে কিনা সেটা বুঝতে পেরেছো? দেখছো দুইটা লোক যে কাঁধে করে নিয়ে যাচ্ছে, উপজাতি তারা, তারা হচ্ছে গারো উপজাতি।
এইটা বোঝানোর জন্যই ওই শুকরটাকে উল্টা করে ঝুলে নিয়ে যাচ্ছে, সেটা বোঝাচ্ছে। তাহলে মজিদ মোহাম্মদনগর আগমনের পূর্বে সে এক গারো পাহাড়ে থাকতো, সেখানে খুব খারাপ অবস্থা, দিন যাপন করত। তো এই জন্যই পরে বাধ্য হয়ে তাকে পরবর্তী ইয়াতে আসতে হয়েছে, বাধ্য হয়েই সে কোথায় এসেছে, ওই জীবন বদলানোর জন্যই মোহাম্মদনগর গ্রামে এসেছে। তাই রাজিন 14 ক করেছো, হ্যাঁ ঠিক আছে। এবার মজিদ মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল, এটা একটা দারুণ প্রশ্ন। মজিদের মোহাম্মদনগর গ্রামে কিভাবে প্রবেশ করে, 15 উত্তরটা দেখি কে করতে পারো। তাহলে মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল, স্বাভাবিক, কাব্যিক, অবধারিত? মূলত উত্তরটা হবে নাটকীয়। ঠিক আছে, হ্যাঁ 15-4 করেছ, নাটকীয়। আচ্ছা, রাজিয়া মাইশা কই আর উত্তর করতেছেন, কারণ কি? হ্যাঁ রাজিয়া মাইশাও করেছ 15D, হ্যাঁ নাটকীয়, অর্থাৎ নাটক করতে করতে সে ঢুকে যে এই মিয়া তোমরা কি চিনো না, তারপরে হচ্ছে মূর্খ, আনপড়া, জাহেল, তোমরা এরকম এরকম মুদাসসির পীরের কবর এমন করে রাখিছো, এমন করে ফেলে রাখছো, নোয়াখালী ভাষায় বলছে। এবার তাহলে 16 করো। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠায় কে? তাহলে ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল কে? পানি পড়া আনতে পাঠিয়েছিল হচ্ছে খালেক ব্যাপারী। কেন এপে পাঠিয়েছিল? খালেক ব্যাপারী। তাহলে ধলা মিয়াকে আওয়ালপুরে পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল খালেক ব্যাপারী। খালেক ব্যাপারীকে চিনতে পেরেছো? অর্থাৎ সে মসজিদের কাছে ডিঙ্গা, ঘোড়া ডিঙ্গা ঘাসও খাইতে পারে না, কারণ মসজিদ হচ্ছে তার এলাকার বড় পীর। সবার সামনে বলেও ফেলেছে যে ঠিক আছে আমরা আর ওই পীরের কাছে যাব না। কিন্তু এদিকে আবার তার বিবি, বউ আমেনা বিবি কি করেছে, রিকোয়েস্ট করতেছে যে আপনি কি করেন, আমার একটু পানি পড়া আইনা দেন। তখন এই কি বলে ধলা মিয়াকে পাঠায়। ধলা মিয়া ছিল তার শালা, ছোট বিবি, তানু বিবির ভাই, ভানু না তানু বিবির ভাই। তো এই যে তানু বিবির ভাইরে পাঠাইছে ধলা মিয়ারে, কিন্তু তানু বিবির ভাই ধলা মিয়া আমিনার জীবনটারে একটা সর্বনাশ করে ফেলেছে, সংসারটাই ভেঙে দিছে। তাহলে ধলা মিয়া কাওয়ালপুরে পীরের কাছে পানি পড়া আনতে পাঠায় হচ্ছে কে? খালেক ব্যাপারী। এই প্রশ্নটা 16টার মধ্যে অনেকের কনফিউশন হতে পারে। হ্যাঁ খালেক ব্যাপারী, সাদিয়া আক্তার সহজত দিয়ে খালেক ব্যাপারী, কিংবা 6-এর বি দিলেও হতো। এরপর আসো নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্ন তো দাও। আচ্ছা, করিমন বাতের ব্যথায় জর্জরিত, করিমন বাতের ব্যথায় জর্জরিত ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামের পীরের কাছে পাঠায় পানি পড়া আনতে? লোক বিশ্বাস কামেল পীরের পানি পড়ায় সর্বরোগের অবসান ঘটে। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে করিমন লাল সাল উপন্যাসের কোন চরিত্র সায়? করিমন, তাহলে করিমন কি করেছে? করিমন বাতের ব্যথা, আচ্ছা করিমন বাতের ব্যথা, তাহলে করিমন উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্য রাখে? কোন চরিত্রের সাথে? একটু কনফিউশন, এটা তোমরা পারো, কিন্তু ঘটনা তো অনেকের সাথে সম্পর্ক থাকে, এই জন্য একটু কনফিউশন হয় যে আসলে কি হবে। তাহলে 17 উত্তর, 17 উত্তর কেউ দিতে পারতেছো? আর তোমাদের মধ্যে কেউ কি আসো আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করো নাই? রেজিস্ট্রেশন করলে দেখবা সব ক্লাসগুলো তুমি এখন এই মুহূর্তে করতে পারবা। আমরা যে কোনো একটা ক্লাস ফ্রি দিচ্ছি। তো উদ্দীপকের করিমন লাল সাল উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্য রাখে? আমিনা বিবি, হাসুনির মা, তানু বিবি, একটা কি রহিমা? তানু বিবি। রাজিনের সাথে ভুল হয়ে গেল। না না, কাদেরকে পাঠায়? এই তো প্রায় রাজে তো সবগুলো প্রায় উত্তর সঠিক দিয়েছো, কিন্তু এইটা ও প্রশ্ন চিহ্ন দিয়েছো, কনফিউশন কি? না তানু বিবি না, এটা হচ্ছে আমেনা বিবি। যে করিমন যেমন বাতের ব্যথায় জর্জরিত হয়ে ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামে পাঠিয়েছে, ঠিক করিমনও তো লাল সাল উপন্যাসের কোন চরিত্র? এটা হচ্ছে আমেনা বিবি। অর্থাৎ আমেনা বিবিরও সন্তান না হওয়ায় সে তার স্বামীকে দিয়ে কি করে, পাশের বাসার গ্রামের কাছে পাঠায়। তাহলে উত্তর হচ্ছে আমেনা বিবি। তানু বিবির তো আর সন্তানের দরকার ছিল না, পরা পানিরও দরকার ছিল না, তানু বিবির না। আমেনারও তো, রহিমারও তো হবে না, কারণ রহিমার তো স্বামী আছে, সেই তো তার পানি পাড়া দিতে পারে, তাহলে এখানে রহিমাও হবে না। হাসুনির মার সাথে তো এরকম কোনো ঘটনাই ঘটেনি। তাহলে উত্তরটা 17-র এ। হ্যাঁ রাজিয়া মাইশার উত্তর সঠিক হয়েছে। যাক, এইভাবে করে কনফিউশন গুলো তারা দূর করে ফেলতেছে। আর খুব বেশি প্রশ্ন নেই, আমাদের এখানে 30-35টার মতো প্রশ্ন আছে। খুব কষ্ট করে বাছাই করেছি, আমি খুব চেষ্টা করেছি এমন গ্যারান্টি দেওয়ার যে আমার এইগুলো পড়লেই তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, করিমন বাতের ব্যথায় জর্জরিত ছোট ছেলে উদ্দীপক পড়েছি। উদ্দীপকে লাল সাল উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? কুসংস্কার, হ্যাঁ কুসংস্কার ফুটে উঠেছে। অন্ধবিশ্বাস, ওকে এটাও ফুটে উঠেছে।
পীর ভক্তি, হ্যাঁ এটাও ফুটে উঠেছে। তাহলে লাল সালু উপন্যাসে আমরা তিনটা জিনিসই দেখি। কি দেখি? কি দেখি? কুসংস্কারও দেখি, এরপর অন্ধবিশ্বাসও দেখি, পীর ভক্তিও আমরা এটা দেখতে পারি। তারপরে যদি যাই তাইলে উত্তর হবে 1 2 3 সবগুলোই। কত? 1 2 3 সবগুলোই এটা হবে। রহিমা আমেনা বিবির জন্য শখ করে কি রান্না করে রেখেছিল? রহিমা আমেনা বিবির জন্য শখ করে কি রান্না করে রেখেছিল? শখ করে রান্না করে রেখেছিল। দেখি এটা উত্তরটা কে পারো। 18। আচ্ছা, জি দিয়েছো, ঠিক আছে। মাইশা করতেছো, মাইশাকে অসংখ্য ধন্যবাদ, শুরু থেকে ছিলে আছো। তারপরে আমেনা বিবি, যারা হচ্ছে এই আমাদের এই প্রোগ্রামটা জানে, জেনে নিয়মিত ক্লাস করে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো ক্লাস করতে থাকো, সবাই একসাথে আমরা হয়ে ভালো কিছু করি। এবার দেখি রহিমা আমেনা বিবির জন্য শখ করে কি রান্না করেছিল। উত্তর কি দিতে পেরেছো? 18 19-এর উত্তরটা কেউ কিছু দাওনি। 19 উত্তরটা কেউ দাও। 19 উত্তরটা কি হবে? দেখো কি হবে 19-এর উত্তর। ফিরনি, ক্ষীর। 19-এর ডি, নো, ক্ষীর না, ক্ষীর হবে না, সেমাইও না, ফিরনি, ফিরনি। এটা মনে রাখার সহজ টেকনিক বলি। দেখো এই যে আমরা মাজার টাজারে যেটা দেয় সেটা হচ্ছে ফিরনি টিরনি টাইপের কিছু দেয়, ঠিক আছে। সেখানে তার মানে সিন্নি, আমরা এইখানে শুনছি সিন্নি কয়, এই সিন্নি খাওয়ার জন্য মাজারে গেছিলাম। এই সিন্নি যেরকম পরে, এই সিন্নিটা তো আসলেই এই ফিরনি থেকে। সুতরাং এইভাবে মনে রাখবা। তাহলে 19-এর উত্তরটা হবে সি, নট ডি। মনে হয় এই যে ক্লাসটা তোমরা করতেছো আজকে 2-5 জন, যদি এরকম 50 জন করতে কত উপকার হতো, কত দারুণ ক্লাস। তোরে না বুঝা কষ্ট দিছি, কষ্ট দিছি রে হেদিন, বা তোরে না বুঝে কষ্ট দিছি হেদিন। কাকে কষ্ট দিয়েছে, কে কষ্ট দিয়েছে, এইটা মনে হয় না কেউ পারবা। যেই পারবা সে তো সুপার জিনিয়াস। তাহলে তার এই উত্তরটা পারলে লাল সার উপন্যাসে তার আর কিছু পড়ার নেই। অনেক গভীর থেকে প্রশ্নটা এসেছে। এটা বললে দেই, উত্তর হয়তো নাও পারতে পারো। এইটা হচ্ছে কাকে কষ্ট দিয়েছে? দিছে হাসুনির মাকে। কে দিয়েছে? রহিমা। আসলে তেমন কোনো কষ্ট দেয়নি, রহিমা মুখে মুখে কথা বলছিল। তো বন্ধে তোরা না বুঝা এদিন কষ্ট দিছি, ঠিক আছে। এই প্রেক্ষাপটে কথাটা বলা হয়েছিল, হাসুনির মা। তাহলে কাকে কষ্ট দিয়েছে? হাসুনির মাকে। বি দিয়েছো, বি না, জমিলা। বিশের বি, না না, জমিলা না, হাসুনির মা। লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত? এটা একটু পারার কথা, দেখা যাক রাজিয়া মাই সেটা পারো কিনা। লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে কোনটা অনুপস্থিত? দয়া মায়া, প্রতিহিংসা, কপটতা, সংগ্রামশীলতা, সংগ্রামশীলতা। কোনটা? 20 21 21-এর কোনটা হবে? এটা হচ্ছে দয়া মায়া। মজিদের মধ্যে না দয়া মায়া ছিল না। সে এই যে, আচ্ছা দয়া মায়া না ছাড়া তার কি করলো দেখো। সে কতগুলা ঘটনা ঘটাইলো, কতগুলা অপকর্ম করলো। সে তাহের কাদেরের বাপকে গ্রাম ছাড়া করেছে একটা মিথ্যা অপবাদ দিয়ে। সে আমেনা বিবির সংসারটা ভেঙে দিয়েছে একটি ছলচাতুরি করে। এরপর হচ্ছে সে আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি, তার ব্যবসা বন্ধ হয়ে যায় বলে। সে আওয়ালপুরের পীরকে পিটিয়েছে লোক দিয়ে, যে তার ভণ্ডামি ধরা পড়ে যায় কিনা। তার মানে তার মধ্যে আসলে দয়া মায়া নেই। এখানে সাদিয়া উত্তর 21-এর 1 করেছো, তাহলে সাদিয়াকে ধন্যবাদ। এরপরে আসি নয়নপুর গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য, নয়নপুর গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য কি জামাল সকলকে একত্রিত করে, কিন্তু গ্রামের মোড়ল আবেদ আলী তার শোষণ অব্যাহত রাখার স্বার্থে তাকে বাধা দেয়। এইভাবে গ্রামে গণশিক্ষার উদ্যোগ বন্ধ হয়ে যায়। অর্থাৎ একটা ছেলে জামাল, সে গ্রামে গণশিক্ষা আনতে চায়, কিন্তু সে এলাকার যে প্রভাবশালী সেটা দেয় না, কারণ সে জানে যদি আমি সেখানে বাচ্চাগুলো শিক্ষিত হয়ে যায়, তাহলে আমি তাদেরকে অন্যায় করি, অত্যাচার করি, শোষণ করি, এগুলো তারা ধরে ফেলবে, শিক্ষিত হলে তারা বুঝে ফেলবে, তারা প্রতিবাদ করবে। এই জন্য তাদেরকে শিক্ষিত হতে দেয় না। তার উদ্দীপিকা জামালের সাথে উপন্যাসের কার মিল রয়েছে? এইটা খুবই সিম্পল একটা, কারণ উপন্যাসে এরকম একটা চরিত্র একটাই আছে, কোন কনফিউশন এখানে লাগার কথা না। যে উপন্যাসটার বেসিকটা পড়েছো সেই পারার কথা। কোন চরিত্রকে ইঙ্গিত করে? এইটা ইঙ্গিত করে হচ্ছে কাকে? একটু ডি দাও। এটা উত্তর দেখো ইয়াটা। জামাল আল উপন্যাসের কোন চরিত্রকে ইঙ্গিত করে? এটা পারার কথা, পারবে, পারা যাবে তোমরা, আসলে ইনশাআল্লাহ এটা তোমরাও পারবে। এটা কোনটা হবে? জামাল লাল উপন্যাসের কোন চরিত্রকে ইঙ্গিত করে? দুদু মিয়া, মোদাব্বের, সলেমান বাপ,
দুদু মিয়া তো হবে না। মোদাব্বেরও হচ্ছে এরকম আক্কাসের বাপ, এত বুড়া লোক তো আর সে জামালের মতন শিক্ষিত হয়ে এলাকায় স্কুল প্রতিষ্ঠা করছিল না। সলেমানের বাপ হচ্ছে অশতি পর, ৮০ থেকে বেশি তার বয়স। তাহলে এখানে উত্তর বাকি থাকে একটাই, সেটা হচ্ছে আক্কাস। ঠিক আছে, নট গাবগাস, এটা হইতেছে আক্কাস। পেরেছ আক্কাস? দেখি উত্তর সঠিক করেছ। এরপর নিঃস্ব সালেহার একটি মাত্র পুত্র ছাড়া আপন বলতে কেউ নেই, আর আছে যৎ সামান্য অর্থ। পুত্রের মৃত্যুতে সে দিশাহারা হয়ে তান্ত্রিকের কাছে ছুটে যায় সহায় সম্বল নিয়ে। উদ্দীপক সালেহা লালসা উপন্যাসের কোন চরিত্রের সাথে প্রতিরূপ? এটা এটা পারবা? এটা পারার কথা। 11 সি, 22 সি। 22 সি কি মাত্র 22 সি করলাম? 22 না, 22 সি না, 22 হচ্ছে আক্কাস। সলেমনের বাপটা কিভাবে বললা? সলেমান তো অনেক বয়স্ক লোক, সে কি স্কুল প্রতিষ্ঠা করবে? 22 স্পষ্ট উত্তর হবে ডি, আক্কাস। আক্কাস একটা শিক্ষিত ছেলে, সে গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কি মজিদ সেটা করতে দেয় না, কারণ স্কুলে বাচ্চারা পড়ে ফেলে, বাচ্চারা শিক্ষিত হয়ে গেলে তখন তারা এই ভণ্ডামি বা গাইগুই ধরে ফেলবে, এই জন্য। এটার সাথে এটার উত্তরটা 22 না 23-এর উত্তরটা দিতে পারোনি। 23-এর উত্তরটা হবে খ্যাংটা বুড়ি। ঠিক আছে, খ্যাংটা বুড়ি। আমেনা বিবির তো কোনো সন্তানই ছিল না, সুতরাং এটা হবে না। দলা মিয়া তো বাদাইমা ছিল, তারও কোনো সন্তান ছিল না। এখানে হাসুনির মার একটা সন্তান ছিল, তাহলে উত্তরটা তোমার হাসুনির বা অথবা খ্যাংটা বুড়ি দুইটা যেকোনো একটা করতে পারো। কিন্তু হাসুনির মার এরকম ছিল না, এমন না যে একটা মাত্র পুত্র, সে ছাড়া তার আপন কেউই নেই, এমন কিন্তু না। তার ভাইরা ছিল, তার আপন মা ছিল, বাবা হয়তো গ্রাম ছাড়া হয়ে গেছে, কিন্তু সেও তো ছিল। সুতরাং এখানের উত্তরটা হবে গেউনে 1351 থেকে সালেহ আব্দুল কোন চরিত্রের প্রতিষ্ঠা করে? দেশে খ্যাংটা বুড়ি। খ্যাংটা বুড়ি মনে হয় তোমরা যদি উপন্যাসটা দেখে থাকো, মুভিটা দেখে থাকো, দেখবা একটা মহিলা একদম চুল সাদা সাদা, চেহারা দেখতে কেমন, দেখবা চেহারা দেখে তোমার কোনো না কোনো বান্ধবীর মতন। ঠিক আছে, তো সেই বুড়িটা কি করেছে, বাচ্চাকে নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে আসছে, আমার সব শেষ হয়ে গেল গো। এবার বাচ্চাকে মাজারে দিছে, তার আশা ছিল টাকা পয়সাগুলো সব যদি মাজারে দেই তাহলে তো তার সন্তানকে ফেরত দিবে। অনেক অনেক বিশ্বাস তার। কিন্তু কেউ কি মারা যাও কাউকে ফেরত দিতে পারে? দিতে পারে না। এই যে মজিদ নিজেকে এত ক্ষমতাধর বলে প্রমাণ করে, কিন্তু ওই যে মরা তাকে সে ফেরত দিতে পারলো না। তো খ্যাংটা বুড়ি মনে করেছিল সে মনে হয় পারবে। তো এটাই হচ্ছে, তাহলে সালেহার একমাত্র পুত্র ছাড়া আপন বলতে কেউ নেই, আর যৎ সমান আছে উদ্দীপকে সালেহা উপন্যাসের কোন চিত্র প্রতিরূপ? সেটা হচ্ছে খ্যাংটা বুড়ি। এরপর যদি আসি, লাল সালু উপন্যাসে নিরাক পরা অর্থ কি অর্থ বোঝানো হয়েছে? নিরাক পরা হচ্ছে নিস্তব্ধ গুমট আবহাওয়া। নিস্তব্ধ গুমট আবহাওয়াকে নিরাক পরা অর্থে বোঝানো হয়েছে। এরপর আসো, মহব্বতনগর গ্রামে মানুষ গভীর আগ্রহ নিয়ে মসজিদদের প্রতিটি আদেশ পালন করে, কারণ মহব্বতনগর মানুষ কেন মসজিদের কথা পালন করে? মসজিদে কি কি এমন ক্ষমতা মসজিদে যে তার মসজিদের কথা পালন করতে হবে? এটা হচ্ছে মসজিদের আধ্যাত্মিক শক্তি ও খোদার ভয়ে। অর্থাৎ তারা মনে করে মসজিদে না জানি একটা কি শক্তি আছে, এবং আল্লাহ তাআলাকে ভয় বা খোদাকে ভয় করে তারা মসজিদকে, এই মসজিদের ভণ্ডামি ধরতে পারে না, এই জন্য মসজিদের কি করে, মসজিদকে আদেশ নিষেধগুলো মেনে চলে না। তো মসজিদের আদেশ মানা তাদের জন্য কেন জরুরি? তারপরে আসি, তাহলে আদেশ সত্যি খোদার ভয়। এরপর যদি যাই, লাল সালু উপন্যাসে ইংরেজি অনুবাদ যে নামে প্রকাশিত হয় তা হলো, তার এই লাল সালু উপন্যাস লেখে হচ্ছে সৈয়দ অলিউল্লাহর স্ত্রী সাদিয়া। আবারও তুমি শুধু এ দিয়েছো, এর সাথে 1, 2, 7, 17, 15, 25 কিছুই দাওনি। তাহলে এটা কোনটা রে? রুটস উইদাউট ট্রি। রুটস উইদাউট ট্রি, হ্যাঁ। 26-এর উত্তর এটাই, যে মূল ছাড়া বৃক্ষ, লাল সালু অর্থাৎ ভিত্তি ছাড়া। এই ইংলিশ উপন্যাসটা কে লিখেছে? ইংলিশ উপন্যাসকে লিখেছে লাল সালু উপন্যাসের লেখক সৈয়দ অলিউল্লাহ স্ত্রী। তার বইয়ের নাম হচ্ছে আনমেরি। দেখছো, বিয়ে করা বউ, তার নাম দিছে আনমেরি, অর্থাৎ বিবাহিত নাম দিছে অবিবাহিত। তাহলে রুটস উইদাউট ট্রি। চ্যাঙ্গা বুড়ো তার মেয়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছে, কারণ বিচারের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে, মসজিদের প্রতি আনুগত্য প্রকাশ করে, মেয়ের প্রতি মানবিক দায়িত্ব থেকে, নিজের আত্মোপলব্ধি থেকে চ্যাঙ্গা বুড়ো ক্ষমা প্রার্থনা করেছে। চ্যাঙ্গা বুড়ো এটা কার কথা বলছে বুঝতে পারছো? এটা বলেছে ইয়ার কথা, এই যে
তাহের কাদের বাপের কথা, যে তার মেয়ে হাসিনী মাকে মেরেছিল না, মেরে তার কাছে পরে নিজেকে আত্মপ্রবৃদ্ধি হয়, সুতরাং সে মেয়ের প্রতি মানবিক দায়িত্ব থেকে মেয়ের কাছে ক্ষমা চায়। কে 27-এর সি, না 27-এর সি উত্তর সঠিক হয়ে গিয়েছে মাইশা। আচ্ছা যাক, মাশাল্লাহ। তাহলে মেয়ের থেকে মানবিক থেকে। ভণ্ড প্রতারক হলেও মজিদ আত্মপ্রতিষ্ঠায় আত্মপ্রত্যয়, শেকড় সন্ধানে অস্তিত্ববাদী, জীবন সিদ্ধান্তে সাহসী। অর্থাৎ মজিদ সম্পর্কে আমরা নেগেটিভ কিছু জেনেছি, এখানে নেগেটিভের মধ্যে কিছু পজিটিভ খোঁজার চেষ্টা করা হয়েছে। সেটা কি? মজিদ ভণ্ড হইলেও তার মধ্যে কিছু গুণ পাওয়া গেছে। সেটা কি? হচ্ছে আত্মপ্রতিষ্ঠায় আত্মপ্রত্যয়ী। হ্যাঁ, অর্থাৎ যে করে হোক নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। ভণ্ডামি করে, মিথ্যা করে, অতিরিক্ত কথা বলে, প্রতারণা করে, যে কোনো উপায় হয় সেটা করতে পেরেছিল মজিদ। আসলে কিছু করতে পেরেছিল। কতটা খারাপ ভাগ্য থেকে সে একটা মিথ্যা সাম্রাজ্য দিয়ে কতটা ভালো ব্যবস্থাপনা যা জীবনের করেছে, এটা তাহলে এক হবে। শেকড় সন্ধানে অস্তিত্ববাদী, অস্তিত্ববাদী নাইটুম কিছু না, জীবন সিদ্ধান্তে সাহসী। হ্যাঁ, এটা হতে পারে। সে জীবনে যে সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে তার সাহস ছিল, যে সে জানতো কোনোদিন যে মিথ্যা ধরা পড়ে তাই তো মানুষ কিলডে মেরা ফেলাবে, কিলা মেরা ফেলবে। তিনি কি স্পটেন নাই, তার জীবন সিদ্ধান্ত সে অটল ছিল এবং জীবন সিদ্ধান্তে সে সাহসী ছিলেন। তাহলে এখানে উত্তর হবে 1 এবং 3। উত্তর হবে 1 এবং 3। এরপর আসলে লাল সাল উপন্যাসে মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে? মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে খালেক ব্যাপারীকে। সেই তো প্রভাবশালী ছিল, তাই না? সেই প্রভাবশালী ছিল এবং কি করত, তার এই প্রভাবটা তিনি অবশ্য কোনো প্রভাবটা দেখিয়ে চলতেন, খাটিয়ে চলতেন এমন না, তবে তিনি প্রভাবশালী ছিলেন, মাতব্বর ছিলেন। গ্রামের এই বিচার আচার, সালিশি, এইগুলোর ক্ষেত্রে তিনি হেড ছিলেন, অর্থাৎ টাকা পয়সা ছিল, ধনী লোক ছিলেন। সুতরাং গ্রামের মধ্যে তিনি মাথা ছিলেন, প্রধান মাথা। এই কথা যাইনো, কোনো কথা আমার কাছে অজানা থাকে না। এই চরণে মজিদ কি বোঝাতে চেয়েছে? যারা উপন্যাসটা পড়েছো তাদের জন্য এগুলো কিন্তু পানি পানি, কিংবা আমার যে বেসিক ক্লাস যদি করে থাকো তাদের কাছে এই জিনিসগুলো কিন্তু পানির মতন লাগবে, কারণ সেখানে এরকম ভিডিও দেখিয়ে দেখিয়ে আমি ব্যাখ্যা করার কারণে তোমার কাছে বিষয়গুলো খুব ইজি হবে। অর্থাৎ এই কথা যাইনো, কোনো কথা আমার কাছে অজানা থাকে না, এটা কে বলেছিল? এটা মজিদ বলেছিল। হ্যাঁ, এটা মজিদ বলেছিল ভাব নেওয়ার জন্য। কাকে বলেছিল? তাহের কাদেরের বাপকে। অর্থাৎ তাহের কাদেরের বাপ তার মেয়েকে মেরেছিল, হাসুনির মাকে। এটা মজিদ দেখে ফেলে। এরপরে হচ্ছে তার স্ত্রী তাকে অনেক গালাগালি করে, এটাও মজিদ শুনে ফেলে। কিন্তু তাহের কাদেরের বাপের সাথে এমন ভাবে কথা বলে, দেখছো তোমার ঘরের খবর, এটা আমি কিন্তু জানি। আমি কিন্তু আমার আমার অনেক পাওয়ার আছে, আধ্যাত্মিক ক্ষমতা আছে, সেই ক্ষমতায় কিন্তু আমি এগুলো সব জেনে ফেলছি। ভাবনি স্যার কি আছে না, অনেকে এরকম করে না, যে এমনিতেই জানার কথা। যেমন তুমি আমাকে বললা, স্যার আপনার নাম ইয়াসিন রাকিব না? আমি করি কেমনে বললা? আমার নাম তো আমি কখনো বলি না, তুমি কেমনে জানলা? আসলে আমার এখানেই লেখা আছে। সেরকম মানুষ ভাব নিচে অনেক ভাবে করে নিতে পারে না, এটা একটা বিষয় না। নিজের প্রভাব প্রতিপত্তি সম্পর্কে নয়, নিজের আধ্যাত্মিকতা সম্পর্কে বুঝাতে চাইলো আমি এক পীরের খাদেম, কিংবা ওই যে মুদাসসির পীর যে রয়েছে তার মাধ্যমে আমার কিন্তু একটা ক্ষমতা আছে। মজিদ নিজেকে এই জিনিসটা বুঝাতে চেয়েছে, তার আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কে বোঝানো। যে বলছো যাইনো, এই কথা যাইনো মিয়া, আমার কাছে কিন্তু অজানা থাকে না, অর্থাৎ আমি এমন, আমার পাওয়ারফুল, আমার এমন পাওয়ার, আমি অনেক ভিতরের কথা জানি। এটা নিজের সম্পর্কে বড় করার জন্য, ভাবনার জন্য মজিদ এই কথাটি বলেছিল। 30, ঠিক আছে। তার মানে তোমরা কিরকম ক্লাস আরো চাও? চাও না? মহিম ভাদ্র মাসের এক বিকেলে দেখলো বিকেলের পানি, ধান গাছ ও অন্যান্য ফসল একেবারে স্তব্ধ হয়ে আছে। মহিম যে অবস্থাটি দেখেছে তা লাল সাল উপন্যাসের কোন আলোকে? একেবারে স্তব্ধ যেহেতু, এইটা হবে এই যে নিরাক পড়া। নিরাক পড়া উপন্যাসে মানে সুন্দর একটা শব্দ আছে, নিরাক পড়া, অর্থাৎ ঘুমোট আবহাওয়া, একটা কেমন জানি রুক্ষ খুস্ক, কেমন জানি, কেমন অনেক সময় হয় না যে ভাল লাগে না, কেন ভাল লাগে না এটাই বুঝি না, এরকমটা অনেক সময় হয়। তাহলে এরকম একটা অবস্থা, নিরাক পড়া, একটা প্রাকৃতিক একটা আবহাওয়ার কথা বলেছে, ঘুমোট আবহাওয়া। যে মহিম যে অবস্থায় দেখেছে তা লাল সাল উপন্যাসের কোন আলোকে? হচ্ছে নিরাক পড়া কে ইঙ্গিত করতেছে। এই তো শেষ। এভাবে করে টেস্ট পেপার সলভের আমরা আনতেছি, আর সামনের এই আমাদের সাথে যদি এটা করতে থাকো কিছুটা লাভ হবে। আমি
এই মাসে হয়তো তোমাদেরকে কোনো পুরস্কার আইফোন বা গিফট বা হেডফোন এরকম কিছু দিতে পারছি না, সামনের মাস থেকে তোমরা পাবা। এবং এটা পাবা বললে আমরা কি বাড়িয়ে বললাম কিনা, ভুল বললাম বা মিথ্যা বললাম কিনা, কারণ মানবিক এখন শুরু হলো, এর আগে স্যার এত কিছু দিয়ে দিবেন আইফোন টাইফোন, না আমরা দিব না, বরং টেস্ট পেপারে তোমাদের দিবে, শুধু আমাদের মাধ্যমেই তোমরা সেই সলভ গুলো পাবা, ঠিক আছে। তার নিয়মিত ক্লাসগুলো করলে এই এই প্রোগ্রামগুলো বা এই পুরস্কারগুলো তোমরা পেতে পারো। তো সুতরাং নিয়মিত ক্লাস করো। আচ্ছা, প্রশ্ন করেছো নূর যে স্যার কোর্সে কিভাবে ইনরোল হব। কোর্সে ইনরোল হওয়ার জন্য খুব সহজ সিস্টেম হচ্ছে, এমনি তোমার ইনরোল হওয়ার কিছু নেই, তুমি এমনি করে দেখলেই ক্লাসের ভিতরে কি কি আছে সেগুলো দেখতে পারবা। এক, দ্বিতীয় কথা, যদি এরকম চাও যে স্যার যেগুলো লক করা আছে সেই লক করা ভিডিওগুলো আমি দেখতে চাই, তাহলে তোমাকে ইনরোল করতে হবে। ইনরোল করার সিস্টেম হচ্ছে রেজিস্ট্রেশন করো, দেখো আমাদেরকে লিঙ্ক দিবে, সেখানে তোমার নাম, কলেজ নাম এগুলো দিলে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। হওয়ার পরে তুমি যে কোনো একটা কোর্সে ইনরোল করতে চাও, বাস তুমি ইনরোল করতে চাইলে আপাতত জুনের 1 তারিখ পর্যন্ত আমরা এমনিতে তোমাদেরকে ইনরোল দিয়ে দিব। তার মানে তুমি মূল কথা হচ্ছে আমাদের এই টিমের মধ্যে বা কমেন্টে রেজিস্ট্রেশন লিঙ্ক চাও, বা আমাদের ইনবক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক চাও, তুমি রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশন করলে বাকি কাজগুলো তোমরা বলতে পারো জিনিসটা অটোমেটিক হয়ে যাবে। তাহলে মূল কথা হচ্ছে কোর্সে এনরোল কিভাবে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন করলেই আমরা তোমাকে কোনো একটি কোর্সের মধ্যে যুক্ত করে ফেলতে পারবো। অনেকটা তোমার নিশ্চয়ই কোনো না কোনো ইয়াতে কাজ করেছো, ফেসবুকের গ্রুপে যুক্ত হতে চাও, টাকা পাঠাও, তারপর তারা ফেসবুক গ্রুপে তোমাকে অ্যাক্সেস দিয়ে দেয়। এটা ঠিক অনেকটা এরকম যে তুমি জাস্ট শুধু ইনরোল করবা, নাম, কলেজ নাম, একটা ফোন নাম্বার দিলেই তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হলে আমাদের কাছে নাম্বার আসবে, আমাদের কাছে অটোমেটিকলি বুঝে যাবে হ্যাঁ এইরকম একজন, সে আমাদের কাছে ক্লাসটা করতে চায়। এবার তুমি যে কোনো একটা ক্লাসের উপরে ইনরোল করতে চাওয়ার আগ্রহ দেখাও, এখানে ব্যাচে যোগ দিন, এখানে তুমি যোগ দিতে চাও, বাস অটোমেটিক আমরা বুঝবো তুমি এই ক্লাসটা করতে চাচ্ছ, আমরা দিয়ে দিব। আচ্ছা, একটা প্রশ্ন করেছো টি শার্ট প্রোগ্রাম হবে। আচ্ছা, টি শার্ট প্রোগ্রাম হবে, এবং এই টি শার্ট প্রোগ্রামটা অন্য যে কোনো টি শার্ট প্রোগ্রাম থেকে ভালো হবে। কেন হবে আমি বলি, আমরা 11টি করে টি শার্ট, এটা একজন দুজনকে দিব না, যে কোনো একটা কলেজকে দিব, কলেজ ভিত্তিক এই প্রোগ্রাম হবে, কোনো ব্যক্তিগত প্রোগ্রাম হবে না। অর্থাৎ যেই কলেজের মিনিমাম 11 জন আমাদের কোর্সে ইনরোল করবে, সেই কোর্সে এরকম 11 জন দেখে আমরা সেই 11 জনের জন্য টি শার্ট পাঠিয়ে দিব। অর্থাৎ এলোমেলো করে এক একটা কোর্সে না হইলে, যদি কোনো এক কোর্সে এক কলেজে 11 জন থাকে, তাহলে সেই 11 জনের জন্য আমরা টি শার্ট পাঠাবো। এবং টি শার্টটা হবে একদম কাস্টমাইজ, যারা যারা থাকবে তাদের এরকম নাম লেখা থাকবে। এবং কলেজে যদি বলো যে আমাদের কলেজের নামটা লিখতে চাই, আমাদের কলেজের মধ্যে আমরা এরকম করে কলেজের ডিজাইন দিতে চাই, কলেজের ছবি দিতে চাই, বা আমার ডিজাইনটা দেখলে বোঝা যায় যে আমরা ওই কলেজের স্টুডেন্ট, এরকম করে তোমাদের কাস্টমাইজ টি শার্ট, সাধারণত কেউ একটা রেডিমেড টি শার্ট তোমাদের দিয়ে থাকে বিভিন্ন প্ল্যাটফর্ম, কিন্তু আমরা কোন কাস্টমাইজ, অর্থাৎ আমরা আগে তোমাদের খোঁজ দিব যে 11 জন হয়েছে, সেই 11 জনের যোগাযোগ করে তাদের নাম নিয়ে তাদের থেকে একটা ডিজাইন সিলেক্ট করে আমরা দিয়ে দিব। আমাদের যে কোনো জিনিস থাকলেই হলো, ডিজাইন তোমরাই দাও, শুধু আমাদের মানবিকিয়ান আর হচ্ছে এই পাশে তোমার নাম, এবং পিছনে মানবিকান থাকলে হলো, কিন্তু পিছনের নিচের দিকে তোমাদের কলেজের নাম তোমরা তোমাদের মধ্যে দিতে পারো। তাহলে কি বুঝতে পারলাম টি শার্ট প্রোগ্রামটা যে হবে। হ্যাঁ, টি শার্ট প্রোগ্রামটা বলে কবে হবে, কবে না, যেই দিন কোনো একটা কোর্সে 11 জন ইনরোল হবে, তুমি যদি খালি বললেই পারলেই হয় স্যার আমরা এই কলেজের 11 জন আছি, তুমি বললে আমরা একটু চেক করবো, চেক করলে আমরা দেখতে পাবো যে কোনো একটা কোর্সে 11 জন আছে কিনা, এটা হইলেই এই আমরা পাঠিয়ে দিব। অন্য কোনো উপায়, অন্য উপায় আছে, সেটা হচ্ছে আমরা এই কিছুদিনের না, সামনে সোমবার দিনে আমরা অনেকগুলো টি শার্ট বানাচ্ছি, প্রায় 50টা মতো টি শার্ট বানাচ্ছি। এই সময় তুমি তোমারটা যদি বানিয়ে নিতে চাও, তাহলে 310 টাকা পাঠাবা, তাহলে তোমার টি শার্টটাও আমরা বানিয়ে তোমার কাছে পৌঁছায় দিব, ঠিক আছে। ডেলিভারি চার্জ যেটা সেটা আমরা বহন করব, শুধু টি শার্টের খরচটা তুমি বহন করবা, এইটা যদি চাও। আর এই সারের মাধ্যমে যদি হয়, তাহলে একটু অপেক্ষা করো, তুমি হয়তো বন্ধুদেরকে এমনিতেও বলতে পারো, কিংবা অটোমেটিক তোমার কলেজের 11 জন হবে। যদি এরকম কেউ যদি তোমরা নাও বলো, আমরা যদি নিজেরাও টের পাই যে এই কলেজে অন্তত 11 জন হয়ে গিয়েছে ওই কলেজের নামে, তাহলে সেই কলেজ স্টুডেন্টদেরকে আমরা ফোন দিয়ে জানাবো যে তোমাদের তো কলেজের 11 জন হয়েছে। কিংবা কারো যদি 7 থেকে 8 জন হয়, তাদের জানিয়ে দিব তোমাদের কলেজে 7-8 জন হয়ে গিয়েছে, আরো তোমরা 4-5 জনকে যুক্ত করে 11 জন করে ফেলো, আমরা টি শার্টটা পাঠিয়ে দিই। তাহলে যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত করতে পারো। আমাদের আয়োজন কিন্তু অনেক সুন্দর করে আমরা করেছি, যেমন ধরো সমাস, এই যে যাও সমাসের এই যে টিপ দাও, দেখো সমাসের পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে, এরকম পিডিএফ পেয়ে যাবা। ক্লাস যদি যেগুলো চাচ্ছ, সাধারণত ফেসবুকের মধ্যে যখন তোমরা গ্রুপে যুক্ত হও, সেই একটা ক্লাস আরেক ক্লাসে ঢুকে যায়, একটা ক্লাস উপরে একটা ক্লাস নিচে চলে আসে, এলোমেলো করে পাও না। কিন্তু এখানে আমাদের সুবিধা হচ্ছে নোট, পিডিএফ যা কিছু সব এখানে আছে। কোর্সের বিবরণ দেখলে কোর্স সম্পর্কে যা পাবা, বিষয়বস্তু ঢুকলে কি কি পড়ানো হবে সেটা পাবা, কে কে পড়াবে, কোন শিক্ষক পড়াবে সেটা পাবা। তোমার যদি আরো কোনো কোশ্চেন থাকে, যে কোনো প্রয়োজন, নাম্বার আছে,
কতদিন কোর্সটি চলবে? একেবারে এই আগস্টের 10 তারিখ পর্যন্ত, মানে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত চলতেই থাকবে। কিভাবে পেমেন্ট করবা? পেমেন্ট করবো হচ্ছে এই যে নাম্বার আছে, নাম্বারে করতে পারবা। ক্যাশব্যাক পলিসি আছে, হ্যাঁ ক্যাশব্যাক পলিসি আছে। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি ক্যাশ ফেরত নিয়ে যেতে পারবা। ওকে, আরো যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত করতে পারো, কারণ আমরা এর পরে আমাদের অর্থনীতির একটি ক্লাস রয়েছে। আশা করি ক্লাসটি কেমন লাগলো সেটা একটু জানাতে পারো, জানিয়ে আজকে ক্লাসকে এখানে শেষ করে দিব কিনা। আর কোনো প্রশ্ন থাকলে দ্রুত করতে পারো, আমরা তো একটু বিদায় সম্ভাষণ দাও। আমরা বিদায় নিই, তোমরাও বিদায় নিতে পারো। দেখা হোক পরবর্তী ক্লাসে। বাংলা ফার্স্ট পেপার কোর্সটি যদি দেখাই, ফার্স্ট পেপারের কোর্স এই যে এইচএসসি তে ক্লিক করলে দেখবা সব এইচএসসি এর কোর্সগুলো চলে আসছে। তাহলে এইচএসসি কোর্সের মধ্যে যদি বাংলা যাই, বাংলা কোর্স কোথায়? এই যে বাংলা ফার্স্ট পেপারের কোর্স, গদ্য পদ্য নাটক উপন্যাস সবকিছু আছে। ঠিক আছে, এই যে পিডিএফ, সব পিডিএফ আছে। দেখো লাল সাল উপন্যাসের যতগুলো পিডিএফ দরকার সব পিডিএফ এখানে আছে। স্লাইড পিডিএফ, নোট পিডিএফ, ঠিক আছে, সংক্ষিপ্ত পিডিএফ সবগুলোই আছে। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাস হবে আজকে পরিণীতি আর অর্থনীতি। যদি কারো পরিণীতি অর্থনীতি থাকে তাহলে সেই ক্লাসগুলোতে যুক্ত হতে পারো। আসসালামু আলাইকুম।